নমস্কার তোমাদের সবাইকে কালকের থেকে বেটার পডকাস্টে আবার স্বাগত। আর আজকে আমি আবার নিয়ে আসছি আমাদের সবার চেনা রিলেশনশিপ এক্সপার্ট আর সাইকোলজিক্যাল কাউন্সিলর জয়দিদিকে। জয়দিদি, কেমন আছো বলো? নমস্কার। খুব ভালো আছি। তুই কেমন আছিস? পুজো কেমন কাটলো? পুজো ভালো কেটেছে আমারও। শুভ বিজয়া তোমাকে এবং আমার সব শুভ সাবস্ক্রাইবারদের। বিজয়া। শুভ বিজয়া আপনাদের সবাইকে। এবার পুজোর সময় আমাদের অনেকেরই হয়তো নতুন প্রেম এসেছে বা অনেক রকম এক্সপিরিয়েন্স হয়েছে, খুব ভালোভাবে মজা করে কাটিয়েছি। আর এরপরে আমাদের ডে টু ডে লাইফে আবার ফেরার পালা। তো সেই ক্ষেত্রে আমাদের একটা খুব বড় অংশ হচ্ছে রিলেশনশিপ। এই রিলেশনশিপে আমাদের প্রত্যেকের জীবনে তো একটা বড়সড় পার্ট থাকেই এবং আমাদের প্রত্যেকের টোটাল লাইফের অনেক কিছু ভাবনা চিন্তা বা অনেক কিছুর মধ্যে জুড়ে থাকি। তুমি কি বলো? একদম। আহ এই যে বললি পুজোতে নতুন প্রেম এসেছে, ঠিক তেমনি অনেকে আছে যারা বৈবাহিক সম্পর্কে আবদ্ধ। তারা অনেকে আছে যাদের কাজের সূত্রে হয়তো পুজোর সময় বাইরে থাকতে হয়েছে। এবার এই সময় যখন অন্য কাউকে দেখে যে সে অন্য কারোর সঙ্গে ঘুরছে, মানে আমরা যখন বিপরীত কাউকে দেখি যে সে অন্য কারোর সঙ্গে ঘুরছে, বেড়াচ্ছে, আনন্দ করছে, তখনও কিন্তু আমাদের আমাদের পার্টনারের জন্য একটা বিষাদ জন্মায়। এরকমও হয়েছে পুজোতে। পুজো থেকে শুধুমাত্র ভালোবাসা জন্মেছে তা না, অনেক বিষাদের সুরও দেখা গেছে, তাই না? অবশ্যই। আর পুজোয় বা এইরকম ক্ষেত্রে আরেকটা হয় যে আমাদের যতটা এক্সপেকটেশন থাকে ততটা হয়তো মিট করে না, এবং তার জন্য আমরা যতটা ভালো থাকবো, যতটা মজা করব বলে ভেবে থাকি, শেষ পর্যন্ত হয়তো দেখা যায় ঝগড়াই হয়েছে বেশি। একদম, একদম। মানে এটা হয়, ঝগড়া হয়। যেমন ওই যে বললাম, আমাদের এখন যেরকম ভাবে স্ট্রাকচার রয়েছে, সোশ্যাল স্ট্রাকচারটা, আমরা কোনো কিছু হলেই একটা ভিডিও বা একটা ফটো আপলোড করে সোশ্যাল সাইডে দিয়ে দিচ্ছি। এবার হয়তো যে সোশ্যাল সাইডে দিচ্ছে তার আনন্দটা সে উপভোগ করার জন্য সবাইকে দিচ্ছে, কিন্তু যে হয়তো করতে পারছে না সে কিন্তু কষ্ট পাচ্ছে মনে মনে। তার মনে হচ্ছে যে সে তার পার্টনারের সঙ্গে আমি এই কাজটা করতে পারলাম না। হয়তো তার পার্টনার কর্মসূত্রে বাইরে আছে, বা হয়তো তার পার্টনার খুবই এমার্জেন্সি কাজ করে যেখানে তিনি ছুটি পান না। তাহলে এই বিষাদের সুরটা তো তার মধ্যেও দানা বাঁধে, তাই না? অবশ্যই। এবং শুধু যারা এই মুহূর্তে রিলেশনশিপে আছে তাদের কথা বাদ দিয়েও যারা হয়তো সদ্য কিংবা কিছুদিন আগে ব্রেকআপ হয়েছে, যাদের হয়তো পুজোর সময় সেই কথা আরো বেশি করে মনে পড়ছে, কিংবা যারা হয়তো রিলেশনশিপে যায়নি, সেই স্পেসে এখনো যায়নি, সবার মধ্যেই এই রিলেশনশিপ নিয়ে বেশ কিছু মিথ দেখা যায়। বেশ কিছু আমাদের মধ্যে ধারণা আছে যেটা হয়তো বলিউড থেকে এসেছে, কিংবা সিরিয়াল থেকে বা গল্পের বই থেকে এসেছে, বা চারপাশে দেখে বড় হয়েছি। এরকম বেশ কিছু আমাদের মধ্যে ধারণা তৈরি হয়েছে রিলেশনশিপটাকে নিয়ে। বিশেষ করে যারা এর মধ্যে এই মুহূর্তে নেই, একটা খুব বড় করে একটা লার্জার দ্যান লাইফ হিসেবে তারা দেখছে। তো তাদের মধ্যে অনেক কটা মিথ দেখা যাচ্ছে। তুমি কি বলো? হ্যাঁ, অবশ্যই। আজকের জন্য আমরা আপনাদের কাছে এসেছি এরকম 5টা রিলেশনশিপ মিথ নিয়ে, যেটা আমরা হয়তো প্রায় অনেকেই চারপাশে মুহুর্মুহু দেখতে পাই, এবং সেইগুলোর মধ্যে কতটা সত্যি আছে, কতটা মিথ্যে এবং কতটা সাইকোলজি, সেই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করছি। তো আজকের প্রথম মিথ হলো যে রিলেশনশিপে আসার পর বা বিয়ের পরে টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে নেওয়া। যেরকম অনেকেই যে বলছেন যে আমার মূল্য কমে গেছে, কিংবা তুমি তো আগে এরকম ছিলে না। তো জয়তিদি, যদি একটু বলো যে সত্যিকারেরই এরকম কি ব্যাপারটা হয়, কারোর কি মূল্য কমে যায়? কারোর জীবনে কারোর মূল্য কখনোই কমে না, সে যদি মূল্য নিজে না কমাতে চায়, বা তার বিপরীতে যে ব্যক্তিটি জন্য তার মনে হচ্ছে যে সে মূল্যটা কমে যাচ্ছে, সে যদি না চায়, তাহলে মূল্য কখনোই কমে না। আমরা যখন প্রথম প্রথম কোনো জিনিস টেস্ট করি, মানে আমাদের হয়তো কোনো জিনিস একটা এসছে, তো সেখানে আমরা যখন কোনো কিছু টেস্ট করি বা নতুনত্বের গন্ধ যখন আমরা পাই, তখন দেখবি সেই জিনিসটাকে আমরা না খুব আম, আপন করার চেষ্টা করি, মানে তার সঙ্গে আমরা একদম মিলেমিশে একাকার হয়ে যাই। কিন্তু আস্তে আস্তে নতুনত্বটা যখন বুঝে যায়,
যখন ওটা পুরোনোতে যায় তখন কিন্তু আমাদের ওই নতুনত্বের প্রতি কোনো ইন্টারেস্ট অতটা থাকে না। এবার তুই যেটা বলছিস যে অনেকে ভাবে যে আমার টেকেন ফর গ্রান্টেড বা মূল্য কমে গেছে, এবার এখানে দেখতে হবে সে যখন প্রথম প্রেম নিবেদন করছে তখন সে যেই ফিলিংসটা দিয়ে করছে রিলেশনশিপ চলাকালীন, তারপরে তার মধ্যে কিন্তু সেই জিনিসটা থাকছে না। এবার বিপরীত পক্ষে সে ভাবতে পারে যে এটা টেকেন ফর গ্রান্টেড, কিন্তু যখন একটি আহ, ছেলে মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, প্রথম প্রেমিক প্রেমিকা ছিল, তখন তাদেরকে সেই সময় বা সেই দায়িত্বটা পালন করতে হচ্ছে না। কিন্তু বিবাহের পরে যেই দায়িত্বটা তাদেরকে পালন করতে হচ্ছে, সে কিন্তু প্রেমিক বা প্রেমিকা থাকছে না, সে তার স্ত্রীর দায়িত্ব নিচ্ছে বা স্ত্রী এখন স্বামীর দায়িত্ব নিচ্ছে, তারপর তার ফ্যামিলির দায়িত্ব বাড়ছে। তখন স্ত্রীর মনে হচ্ছে যে আমাকে হয়তো টেকেন ফর গ্রান্টেড করছে আমার স্বামী বা আমার পার্টনার। তো সেইটা আমার মনে হয় যে এতটা নিয়ে ভাবা উচিত না। আমরা টেকেন ফর গ্রান্টেড তখনই ভাববো যখন আমরা নিজেদের মধ্যে দেখি ওভার থিঙ্কিং, মানে অনেক মানুষের আছে না যে মানুষ খুব ওভার থিঙ্ক করে, চিন্তা করে, সেটা নিয়েই কিন্তু টেকেন ফর গ্রান্টেড এর শিকড়টা জন্মায়। শিকড়টা সেখান থেকেই শুরু হয়। আপনি যদি মনে করেন আপনাকে যে আপনি টেকেন ফর গ্রান্টেড নন, তাহলে টেকেন ফর গ্রান্টেড আপনি হবেন না। যদি আপনি মনে করেন আপনি টেকেন ফর গ্রান্টেড, তাহলে অবশ্যই আপনি টেকেন ফর গ্রান্টেড। এটা নিয়ে আমি তোকেও কিছু বলতে বলবো, তোর জেনারেশন কি ভাবছে আজকের এই টেকেন ফর গ্রান্টেডটা নিয়ে। হ্যাঁ, টেকেন ফর গ্রান্টেড নিয়ে একটা ব্যাপার যে আমাদের, তুমি যেটা বললে যে আমাদের ভালোবাসাটা হয়তো কমে না, তার প্রকাশটা কমে যায়। এবং এর একটা সেকেন্ড পার্ট আছে যে সত্যি হয়তো আমাদের জেনারেশনে অনেক সময় টেকেন ফর গ্রান্টেডটা হয়ে থাকে। মানে ধরো সিচুয়েশনশিপ বা এরকম বেশ কিছু ক্ষেত্রে যেখানে হয়তো কমিটমেন্ট ব্যাপারটা অতটা নেই, বা সেখানে হয়তো একজন পার্টনার খুব ক্যাজুয়ালি বিহেভ করছে, হয়তো কয়েকদিন পরে তাকে ফোন করছে, যোগাযোগ করছে, কিংবা বলছে যে আমি ব্যস্ত ছিলাম, যে তুমি সারাক্ষণ কেন ফোন করছো আমাকে, সারাক্ষণ কেন এক্সপেক্ট করছো যে আমি তোমার কল রিসিভ করব বা ফোনে রিপ্লাই দেবো প্রত্যেকদিন। কিছু কিছু ক্ষেত্রে টেকেন ফর গ্রান্টেড হয়তো চলেও আসে। তাহলে কি করে আমরা জানতে পারবো যে আমরা টেকেন ফর গ্রান্টেড কিনা, বা সেই নিয়ে ভাবনা চিন্তা করছি আর কোনটা শুধুই ওভার থিঙ্ক করছি? হ্যাঁ, একটা খুব মজার ছলে আপনাদেরকে একটা কথা বলি। কখনো মাছ ধরেছেন ছিপ দিয়ে? আমি দেখবেন ধরিনি। ছিপ দিয়ে যখন, হ্যাঁ, ছিপ দিয়ে যখন মাছ ধরা হয় তখন মাছকে টোপ দেওয়ার জন্যে মানুষ অনেক কিছু দেয়। সেখানে ঘি থাকে, ভালো ভালো জিনিস থাকে যাতে মাছ ওই টোপটা খায়। অনেককে আমি শুনতে দেখেছি যে ও, আমি তো মাছ, আমাকে ধরার জন্য তুমি তখন টোপ দিয়েছিলে, এখন যে মাছ খেয়ে নিয়েছি টোপটা, ওই জন্য তুমি এখন আমাকে টেকেন ফর গ্রান্টেড করছো, মানে তুমি আমাকে গুরুত্ব দিচ্ছ না। আসলে ভাবতে হবে আপনার যে ব্যক্তিটি, যেই মানুষটার জন্য আপনি ভাবছেন যে আপনাকে সে টেকেন ফর গ্রান্টেড করছে, সে কি আপনাকে রেসপেক্ট করছে, সম্মান দিচ্ছে কি? যদি সম্মান দেয় আপনাকে, আপনার কথা ভাবে, আপনার সামান্য সামান্য জিনিসের প্রতি সে যদি কেয়ারই থাকে, তাহলে আপনি এই ধারণাটা কখনোই রাখবেন না সে আপনাকে টেকেন ফর গ্রান্টেড করছে। টেকেন ফর গ্রান্টেড মানে আপনি কখনো ভাববেন না প্রথম যেদিনকে আপনার সঙ্গে তার দেখা হয়েছিল বা সে যখন প্রথম আপনাকে প্রেম নিবেদন করেছিল, তখন হয়তো তার বয়সটা ছিল 22-23, সে আপনাকে একটা লাল গোলাপ দিয়ে আপনাকে প্রপোজ করেছে। এবার আপনি যদি মনে করেন যে প্রতিদিন আপনাকে এসে একটা লাল গোলাপ দিয়ে প্রপোজ করবে, সেটা কি কখনো পসিবল? সেটা কি আপনার ভালো লাগবে? সেখানে আপনার একঘেয়েমি লাগবে না তো? বা আপনাকে হয়তো সে 14 ফেব্রুয়ারিতে যখন আপনার ফার্স্ট লাভ অ্যানিভার্সারি ছিল, সেদিনকে হয়তো আপনাকে 14 ফেব্রুয়ারিতে একটা বিশাল সুন্দর একটা গিফট দিয়েছে, সে মনে রেখেছে। কারণ ওই যে তার বন্ধু বান্ধব চারপাশের লোকেরাও বলেছে কি রে, আজকে তুই তোর গার্লফ্রেন্ডকে কি দিবি, তার কিন্তু মনে আছে যে নিশ্চয়ই অন্যরা যেরকম দেয় আমাকেও দিতে হবে। কিন্তু পরবর্তীকালে দেখলেন কিছু বছর পর সে 14 ফেব্রুয়ারিতে ভীষণ নর্মাল ভাবে সেলিব্রেট করছে। আপনার তখন মনে হলো আমাকে টেকেন ফর গ্রান্টেড করছে। না, এরকম মানসিকতা থেকে একটু বেরিয়ে আসার চেষ্টা করুন। প্রথমেই বললাম দেখুন যে আপনার যে পার্টনারটি আছে সে আপনাকে রেসপেক্ট করছে কিনা,
সে আপনার কেয়ার করছে কিনা। এই দুটো জিনিস যদি তার মধ্যে বর্তমান থাকে, তাহলে সে আপনাকে টেকেন ফর গ্রান্টেড করছে না। আপনি ভাবছেন যে আপনার পার্টনার হয়তো সেই গোলাপ দিয়ে আপনাকে প্রপোজ করবে। আপনি একটুখানি তাকে প্যাম্পার করুন না মাঝে মাঝে। সবসময় যে আমাকে তাকে করতে হবে সেটা না, তাকে একটু মনে করিয়ে দিন, তাকে একটা গোলাপ ফুল দিন, তাকে একটা চকলেট দিন, দেখবেন সেও কিছু কিছু স্মৃতি মনে করবে। আমি কি কিছু মানে ঠিকঠাক বললাম? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। আমরা অনেক কিছু জানতে পারলাম। তো এরপরে সেকেন্ড উইকটায় চটপট চলে যাই যে রিলেশনশিপ বা ম্যারেজ যেকোনো ক্ষেত্রেই সেখানে যাওয়ার পরে মানে অন্য জেন্ডারের বন্ধু হতে অনেকে বাধা দিচ্ছেন। মানে বয়ফ্রেন্ডকে হয়তো বলছেন যে তুমি অন্য কোনো মেয়ের সঙ্গে কথা বলো না। কিংবা হয়তো গার্লফ্রেন্ডকেও সেরকম বলা হচ্ছে বা ওয়াইফকেও সেরকম বলা হচ্ছে যে অফিসে অন্য কোনো মেল কলিগদের সঙ্গে কথা বলো না। তো সেই নিয়ে তোমার কি মনে হয়? হ্যাঁ, আহ, দেখ, সম্পর্ক মানে স্বামী স্ত্রী বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এই সমস্ত সম্পর্কে মানে সম্পর্কে মানে না বন্ধুত্ব থাকাটা আর ট্রাস্ট থাকাটা খুব বিশ্বাস মানে খুব দরকারি আমার বলে মনে হয়। অপোজিট সেক্সের বন্ধু থাকা মানে তার সঙ্গে যে তার অন্য রকমের সম্পর্ক থাকবে, এই ভাবনাটা আপনাকে বার করতে হবে। তার কারণ আপনি যে মানুষটাকে ভালোবাসেন, যেই মানুষটার সঙ্গে ধরে নিলাম আপনি সংসার করতেন বা সেই মানুষটার সঙ্গে আপনি রিলেশনশিপে আছেন, সেই মানুষটাকে আপনি ট্রাস্ট করতে পারছেন না, তাহলে সেরকম সম্পর্ক কেন রাখছেন? সম্পর্কের প্রথম ভিত্তি হচ্ছে বিশ্বাস। অপোজিট সেক্সের বন্ধু থাকা মানেই তার সঙ্গে যে অন্য রকমের কোনো সম্পর্ক হতে পারে, এখনকার দিনে কিন্তু সেটা নয়। আগেকার দিনে সেটা ভাবনা হতো, তার কারণ হচ্ছে আগেকার দিনে আমরা একটা লেডিস স্কুল বা লেডিস কলেজে পড়াশোনা করতাম। এখনকার দিনে মেয়েরা কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু সংসারের দায়িত্ব পালন করছে। আপনি আপনার স্ত্রীকে বা আপনি আপনার গার্লফ্রেন্ডকে কখনোই বলতে পারেন না তার অফিস কলিগটি যদি পুরুষ হয়, অবশ্যই পুরুষ হবে। একটা কোনো অফিসে তো নিশ্চয়ই মেয়ে থাকবে না, ছেলেও থাকবে। সেখানে আপনি কি কখনো বলতে পারেন যে আপনার স্ত্রী বা আপনার গার্লফ্রেন্ড বা আপনার বয়ফ্রেন্ড বা আপনার স্বামীটি কোনো মেয়ের সঙ্গে মিশবে না, মেয়ের সঙ্গে বন্ধুত্ব করবে না, মেয়ের সঙ্গে কথা বলবে না? তাহলে আপনার সম্পর্কের বিশ্বাসটা কোথায়? প্রশ্নটা নিজেকে করুন। দেখবেন অনেক সময় আমরা কিন্তু ওইখান থেকে বেরিয়ে আসতে পারি। এবং শুধুমাত্র কথা বলা নিয়ে নয়, এখন যেটা হয় যে ফেসবুকে যদি অন্য কেউ রিকোয়েস্ট পাঠায় সেই নিয়েও হয়তো অশান্তি হতে পারে। কিংবা হয়তো অন্য কারোর সঙ্গে খুব নর্মাল কোনো কথা নিয়ে কথা হচ্ছে, চ্যাট হচ্ছে, সেই চ্যাট পড়ারও একটা প্রবণতা থেকে যায়। তো একদম, সেক্ষেত্রেও একদম, বিশ্বাসটাকে সবার আগে আনতে হবে। একদম। এর মানে এই জিনিসটা আমি দেখছি ইদানিং কালে এটা খুব মানে বেশি মাত্রায় বেরোচ্ছে। যে মানে আমি আমার প্রাইভেসি মানে আমি আমার তরফ থেকে বলতে পারি যে আমাদের রিলেশনশিপের মধ্যে প্রাইভেসিটা ভীষণ ইম্পর্টেন্ট। আমার ফোন বা আমার হোয়াটসঅ্যাপ শুধুমাত্র আমি চেক করতে পারবো। মানে আমি দেখেছি যে আমি আমার বাবার ফোনও রিসিভ করি না। এটা আমাদের ফ্যামিলির একটা আছে যে আমি আমার বাবার ফোন ধরি না, আমি আমার মায়ের ফোন ধরি না। কেউ ফোন করলেও আমরা ধরি না বা আমরা সেগুলো করি না। ছোটবেলা থেকেই না আমাদেরকে শিক্ষাগুলো দিয়ে বড় করেছে যে আমি আমার যে পার্টনার মানে আমি আমার হাজবেন্ড যে বলছি মানে তার ফোনটাও আমি কখনো ঘাঁটি না বা দেখি না। এটা তো বিশ্বাস, এটা তো পারস্পরিক বিশ্বাসের উপর নির্ভর করে, তাই না? অবশ্যই। আর এরপরে আরেকটা কথা আছে যেটা মিথ আছে, যেটা হয়তো এর সঙ্গে কিছুটা হলেও রিলেটেড। সেটা হচ্ছে লাভ আর রেসপেক্ট। একটা কথা আছে যে শাসন করা তারই সাজে সোহাগ করে যে। এবার অনেক ক্ষেত্রে দেখা যায়, এই নিয়ে আমরা কিছুদিন আগে একটা ফেসবুক লাইভও করেছিলাম। যারা আপনারা ছিলেন তারা একটু কমেন্ট সেকশনে বলতে পারেন যে তাদের কেমন লেগেছিল। যে আমাদের অনেকে বলেন একটা কবির সিং বলে যে একটা মুভি বেরিয়েছিল, ওখানে ছিল যে যাকে হয়তো উম, ভালোবাসছে সেই গার্লফ্রেন্ডকে দু একটা চড়ও মারতে পারে। বা এখনো অনেক ক্ষেত্রে দেখা যায় যে হয়তো উম, সরাসরি হয়তো ফিজিক্যাল অ্যাবিউজে যাচ্ছে না, কিন্তু ইমোশনাল অ্যাবিউজ, ভার্বাল অ্যাবিউজ হয়তো কমফোর্টেবল হয়ে আছে, কমফোর্ট জোনের মধ্যে কেউ পড়ে গেছে বলে তাকে হয়তো টিজ করেও কিছু বলা যাচ্ছে, এবং সে কিছু মাইন্ড করলে বলা হচ্ছে যে তুমি মজাও নিতে পারো না। এইটা কি একটা মিথ যে রিলেশনশিপ আর
মানে লাভ আর রেসপেক্ট একসঙ্গে থাকতে পারে না, নাকি এটা সত্যি? না, লাভ অ্যান্ড অ্যাকচুয়ালি এটার ক্ষেত্রে বলবো আমি, এটা এখনকার না, এই ভিতটা মানে এই যে মিথটা ভাঙা খুব কঠিন। তার কারণ হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজ আমাদের। আমাদের পুরুষদের কাছে ছোটবেলা থেকেই মানে এটা আমাদের অনেক অনেক যুগ ধরে এটা চলে আসছে যে পুরুষরা মেয়েদের ওপর শাসন করবে, অত্যাচার করবে, তাহলেই সে পুরুষ। পুরুষ যদি মেয়েদের মতন হয় তাহলে সে পুরুষ নয়। এই মিথ্যা ভাঙার কিন্তু সময় এখন এসেছে। কারণ অনেক সময় আমরা মেয়েরাই ভাবি যে আরে আহ, আমার ওপরে সে জোর খাটাচ্ছে না, তার মানে সে আমাকে ভালোবাসছে না। এটা দেখবি অনেকের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হয়, যে মেয়েরা নিজেরা চায় যে জোর খাটাতে, তুমি আমার ওপরে জোর খাটাও, তুমি আমাকে যেটা বলবে আমি সেটা করবো। মানে এটা কিন্তু মেয়েদেরই ধারণা। আর রেসপেক্ট আর ভালোবাসা, মানে তুই যেটা বললি যে সোহাগের যে কথাটা, তো হ্যাঁ, অনেকেই ভাবে এইটা থেকেই ধারণা হয়েছে যে আমাকে যে মানে শাসন করবে সেই আমাকে আদর করবে। মানে এটা আমরা মেনে নিয়েছি যে আমাদের মধ্যে এইটা পরস্পর বিরোধী, এই কাজটা কিন্তু আমরা মেয়েরাই কিন্তু মেনে নিয়েছি। এবার তুমি একটা কথা বললে যে মেয়েরা হয়তো অনেক ক্ষেত্রে চায় যে ছেলেরা তাকে কিছুটা ডমিনেট করুক বা তার হয়ে কিছুটা ডিসিশন নিক। তো সেক্ষেত্রে সেটা কয়েকজনের রিলেশনশিপ ডায়নামিক্সের উপর নির্ভর করে। মানে কোনো ডায়নামিক্সে কেউ হয়তো কমফোর্টেবল হতে পারে যে তার হয়ে ডিসিশন আরেকজন নিয়ে নিল। অনেক ক্ষেত্রে সেটা হয়তো প্রথম জনের একটা রিলিফও হতে পারে যে তাকে ডিসিশন নিতে হচ্ছে না নিজের লাইফের। কিন্তু যখন প্রথম জনের মনে হচ্ছে যে সেকেন্ড জনের কিছু কথা বা কিছু কাজ তার ভালো লাগছে না, তার উপর ডিসরেসপেক্টফুল, তখন প্রথম জনের অবশ্যই প্রতিবাদ করা উচিত এবং সেকেন্ড জনের সেই অনুযায়ী নিজেকে শুধরে নেওয়া বা সেই মতো একটা সিনক্রোনাইজেশনটা তৈরি করা উচিত, ক্যালিব্রেশনটা করা উচিত। হ্যাঁ, অবশ্যই। কিন্তু এখানে যে একটা জিনিস আছে ভিতটা, সেটা হচ্ছে সামাজিক ভিত, পারিবারিক ভিত। পারিবারিক ভিতে যদি দেখা যায় যে সে পুরুষটি দেখে এসছে তার মাকে ডমিনেট করতে তার বাবাকে, বা তার পরিবারটা হয়তো পারিবারিক শিক্ষা দেখাচ্ছে মানে পুরুষ কেন্দ্রিক, বাবা যেটা বলেছে সেটাই মেনে নিতে হবে, বা ঠাকুরদা যেটা বলেছে সেটাই সবাইকে মেনে নিতে হয়েছে, পুরুষ কিন্তু সেই ফ্যামিলির পুরুষ কিন্তু ডমিনেট করবেই। সুতরাং পার্টনার চুজ করার আগে এই ব্যাপারগুলোকে একটু মাথায় রাখবেন, যে কোনো কথাতে আপনার কোনো রকমের কোনো ডিসিশন কি সে সম্মান দিচ্ছে না দিচ্ছে না। এবং সেক্ষেত্রে সম্মান না দেওয়াটা অনেক ক্ষেত্রে সাটেল হতে পারে। মানে অনেক ক্ষেত্রে হয় স্টোন ওয়ালিং, যে তার সঙ্গে হয়তো মুখে কিছু বললো না যে আমার খারাপ লেগেছে, কিন্তু তার সঙ্গে হয়তো দুদিন কথা বললো না, একটা ঠান্ডা যুদ্ধ তৈরি হলো। বা হয়তো তাকে সবার সামনে এমন কিছু একটা বললো যেটা হয়তো তার আরেকজনের খারাপ লাগতে পারে, তাকে ছোট করে কিছু বললো। সেই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে একজন যেন সবসময় তার পার্টনারের ফিলিংস বা তার রেসপেক্ট, তার সামাজিক অবস্থানের প্রতি কিছুটা হলেও সচেতন থাকে। একদম, এটা খুব সত্যি কথা যে তার আহ এর প্রতি নিশ্চয়ই সচেতন থাকাটা উচিত। আচ্ছা, এরপরে আমরা ৪ নম্বর মিথে যাওয়ার আগে একটা কথা বলি। আপনাদের জন্য একটা খুব ভালো খবর আছে, সেটা হচ্ছে আমরা একটা পরিচয় বলে একটা টিম বানিয়েছি এই সাইকোলজি নিয়ে, এই সাইকোলজি এবং মেন্টাল হেলথ স্ফিয়ারে কাজ করার জন্য। সেখানে আমি আছি, জয়তিদি আছে এবং পরিতোষদা আছেন আমাদের গ্রাফোলজিস্ট। তো আমরা একটা ওয়েবিনার নিয়ে আসছি এই রিলেশনশিপ স্কিল নিয়ে। এবং আমাদের রিলেশনশিপ স্কিল বলতে শুধু স্পাউস বা শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না, অন্যান্য যে কোনো ক্ষেত্রেই এই রিলেশনশিপ স্কিলটাই আপনাদের হয়তো কলিগদের সঙ্গেও বা আপনাদের বাড়ির লোকের সঙ্গেও কিছুটা ইমপ্রুভ করতে পারে। কি করে আমরা সায়েন্সের মাধ্যমে, সাইকোলজির মাধ্যমে কি করে আমাদের ডে টু ডে রিলেশনশিপটাকে আরো ইমপ্রুভ করতে পারি, করে আমাদের নিজেদের জীবনকে আরো বেটার করে তুলতে পারি, সেই নিয়ে। যদি সেই নিয়ে একটু যদি 2 লাইন বলো। হ্যাঁ, আমাদের পরিচয় টিম আপনারা, আমার মনে হয় যে আপনারা অনেকেই জেনে থাকবেন
এই পরিচয় টিম সম্পর্কে। পরিচয় টিমে আমি সৃজিতা আছি, আর অবশ্যই আছে আরেকজন গ্রাফোলজিস্ট পরিতোষ চক্রবর্তী, তিনিও আমাদের এই টিমে রয়েছে। পরিচয় টিম আমরা কাজ করব মেন্টাল হেলথ নিয়ে, আপনাদের সাহায্য করতে। আপনারা যখনই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে হাতটা বাড়াবেন, আপনি আপনাদের পারিপার্শ্বিক বন্ধু বান্ধব যেই হোক না কেন, আমরা আপনাদের হাত ধরব। আর আপনাদের হাত ধরার পর আপনাদের নিশ্চয়ই সাহায্য করব। এইটুকুনি আশা নিয়ে চলবো যে আমরা অনেকদিন ধরেই এই কাজটা করে আসছি, আর আপনারা যদি সাহায্য করেন আমাদেরকে, তাহলে আমরা অনেক অনেক মানুষের কাছে পৌঁছতে পারবো। তার কারণ দেখুন, এখনকার দিনের সব থেকে বড় সমস্যা হচ্ছে মানসিক স্বাস্থ্য নিয়ে। আমরা শরীরকে নিয়ে খুব ওয়ারিড, সুগারটা মাপাতে হয়, প্রেশারটা মাপাতে হয়, কিন্তু মনের যে সমস্যাগুলো হয়, মনের যে কষ্টগুলো হয়, সেইগুলোকে নিয়ে আমরা কিন্তু চিন্তিত হই না। ওই মনের কষ্টগুলো বা মনের ওই জায়গাগুলো যদি আমরা ওষুধ না লাগাই, তাহলে কিন্তু ওই শরীরের যে কষ্টগুলো না, ওগুলো বাড়বে, ওগুলো কমবে না। তাই আমাদের সঙ্গে থাকুন পরিচয় টিমে। আমরা আপনাদেরকে সমস্ত ডিটেলস দেব। আর ওয়েবিনারটা, যেখানে বললাম শুধুমাত্র সায়েন্টিফিক কিছু ট্রিক্স এর মাধ্যমে আমরা রিলেশনশিপ গুলোকে কি করে মজবুত করতে পারি। এর আগে আমাদের পরিচয় টিমের পক্ষ থেকে কয়েকদিন আগেই অর্গানাইজ করা হয়েছিল গুড স্লিপ ওয়েবিনার। সেখানে ভালো কি করে ঘুম আপনারা পেতে পারেন সেই নিয়ে আমরা অনেক কিছু ডিসকাস করেছিলাম। সেখানে আপনারা অনেকেই ছিলেন এবং খুব ভালো রেসপন্স পেয়েছিলাম আমরা। তো আমরা আশা করছি এই রিলেশনশিপ মিথ ওয়েবিনার, রিলেশনশিপ স্কিল ওয়েবিনারটা আরো অনেকের কাছে পৌঁছবে, অনেকে সেখান থেকে উপকৃত হবেন এবং আরো ভালোভাবে আপনাদেরকে আমরা সাহায্য করতে এগিয়ে আসতে পারবো। আর একদম। আপনারা যারা ওয়েবিনারটার নাম দিতে ইচ্ছুক, জয়েন করতে ইচ্ছুক, তারা আপনাদের এই আমাদের ডিসক্রিপশন বক্সে একটা লিংক দিয়ে রাখবো, সেই লিংক থেকে গুগল ফর্মটা ফিল আপ করে রাখবেন। এরপরে আমরা চলে একদম। যাচ্ছি আমাদের 4 নম্বর মিথে। সেটা হচ্ছে পজিটিভনেস। যে রিলেশনশিপে থাকলে, আচ্ছা একটা কথা বলি যে আমরা এক্ষেত্রে অনেকটাই আমরা হেটারোসেক্সুয়াল রিলেশনশিপ নিয়ে আলোচনা করছি, এবং অনেকে আছেন অবশ্যই যারা আরো বিস্তৃত ক্ষেত্রের রিলেশনশিপে ওনারা আছেন বা ওনারা সেই নিয়ে ইচ্ছুক বা সেই নিয়ে জানতে চান। আমাদের আমরা যে চেষ্টা করছি আমাদের যে মিথগুলো আমরা সাজিয়ে এনেছি সেগুলো সব রকম রিলেশনশিপেই যাতে অ্যাপ্লিকেবল হয়, তবে কিছু ক্ষেত্রে হয়তো সেটা শুধুমাত্র হেটারোসেক্সুয়াল রিলেশনশিপের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, সেটা জানিয়ে রাখছি। তো এই যে মিথটা, এটা যে কোনো রিলেশনশিপে দেখা যেতে পারে যে একজন পার্টনার তার আরেকজনকে বলছেন যে তোমার উপর শুধু আমার অধিকার আছে, তোমার সমস্ত হ্যাঁ। কিছুতে আমার একটা দাবি আছে, অধিকার আছে। সেটা কি সত্যিই হয় নাকি সেটা একটা মিথ? পজিটিভনেস তো একটা ভালোবাসার প্রতি থাকতেই পারে। যাকে তুমি ভালোবাসো বা যাকে আপনি ভালোবাসেন, আমরা কেউই চাই না তাকে শেয়ার করতে, কিন্তু পজিটিভনেসটা যেন কখনো কারোর দম বন্ধর কারণ না হয়ে ওঠে। মানে আপনি তাকে ভালোবাসেন, আপনি তাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসেন, আপনি কখনো চান না যে সে যেন অন্য কারোর সাথে শেয়ার হোক, কিন্তু আপনি তাকে পজিটিভনেসের ওই বাঁধনে এমন ভাবে জড়িয়ে ধরছেন, তার কিন্তু দম বন্ধ হয়ে আসছে ওই সম্পর্কে। তখন সে কিন্তু ওই দম বন্ধ পরিস্থিতি থেকে বেরোবার চেষ্টা করে। একটা কথা মাথায় রাখবেন, সম্পর্ক যে কোনো সম্পর্কই হোক না কেন, প্রতিটা মানুষের তার পার্সোনাল স্পেস আছে। পজিটিভনেসটা যেন সেই পার্সোনাল স্পেসটাকে না পেরিয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলেই কিন্তু সম্পর্কে ফাটল ধরবে। সে যে কোনো সম্পর্কই হতে পারে। আপনি ভালোবাসুন, আপনি তাকে বোঝান, কিন্তু তার মানে এই নয় পজিটিভনেসে আপনার সম্পত্তি সে হয়ে গেল। আমি অনেক সম্পর্কে, অনেক রিলেশনশিপে দেখেছি, আম, স্ত্রী তার স্বামীকে বিয়ে করার পর এসে ভাবে যে পজিটিভনেস মানে তুমি শুধু আমার, তুমি শুধু আমার মানে তুমি না তোমার বাবার, না তুমি তোমার মায়ের, না তুমি তোমার বোনের, না তুমি তোমার ফ্যামিলির, তুমি শুধু আমার।
এই পজিটিভনেসটা, এই যে এই বাড়তি পজিটিভনেসটা, সেটাও কিন্তু খুব খারাপ। তার কারণ হচ্ছে পজিটিভনেসে আমি এমন অনেক দেখেছি যে সম্পর্ক ভেঙে যেতে শুধু পজিটিভনেসের জন্য। এক্ষেত্রে একটা কথা বলতে পারি, আমার শুনতে শুনতে মনে হচ্ছিল যে ছোটবেলায় আমরা অনেকেই হয়তো আমাদের সিবলিং এর উপর পজিটিভনেস আমরা হয়তো অ্যাপ্লাই করতাম, হয়তো আমরা আমাদের মায়ের উপর আমরা কিছুটা পজিটিভ ছিলাম। আমার মনে আছে যখন আমি ছোট ছিলাম তখন মা কারোর সঙ্গে ফোনে কথা বললেও আমার বিরক্ত লাগতো যে কেন আমার সঙ্গে কথা বলছে না। সেটা খুব নর্মাল বিষয়, বা রিলেশনশিপের জেলাসিটাও কিছুটা নর্মাল। যে ডেফিনেটলি। কিন্তু তার মানে যখন সেটা আনহেলদি পর্যায়ে যায় তখনই, যখন হয়তো পুরোপুরি একজনকে নিয়ন্ত্রণ করতে চায়, মানে আমি যদি আমার প্রিয় পুতুলের উপর পজিটিভ থাকি, সেই পুতুলটাকে আমি যেখানে ইচ্ছা রাখতে পারি, যখন ইচ্ছা তাকে খাওয়াতে পারি, শোয়াতে পারি, জামা চেঞ্জ করতে পারি, সেরকম যদি আমরা নিজেরা অন্য একজন মানুষকে যদি সেরকম একটা বিহেভ করি, তাকে যদি এরকম পুতুলের মতো ট্রিট করি, তখনই হয়তো প্রবলেমটা শুরু হয়। একদম। এই যে মানে কোনো কিছু এক্সট্রিম হওয়াটা, সেটাই কিন্তু আনহেলদি রিলেশনশিপ, মানে রিলেশনশিপে ব্রেক করছে। তুই যেটা বললি তাই আমার তখন মনে পড়লো, যেমন আমার অনেক পুতুল আছে। ছোটবেলায় ওই পুতুলগুলোর উপরে কেউ যদি, হ্যাঁ, ছোটবেলায় ওই পুতুলের ওপরে কেউ যদি ভাগ দিত বা কেউ হাত দিত, আমার খুব রাগ উঠতো, আমি কাউকে দিতাম না, সেটা অনেক বড় অবস্থায়। তার মানে আমার যেই জিনিসটা সেটা আমি কারোর সঙ্গে শেয়ার করতে পারবো না। কিন্তু ভবিষ্যতে যখন আমি আস্তে আস্তে বড় হলাম, যখন রিলেশনশিপ নিয়ে এসব পড়াশোনা করতে শুরু করলাম, নিজের মধ্যে একটা আপব্রিঙ্গিং তৈরি হলো যে হ্যাঁ, আমি তাকে খুব ভালোবাসি ঠিকই, কিন্তু আমি তার কিন্তু স্পেসটা নিতে পারি না, পার্সোনাল স্পেস কখনো আমি তাকে ধরতে পারি না। আমি পজিটিভনেস, আমি এমন অনেককে জানি বা আমি অনেককে এরকম দেখেছি, আমার অনেক ক্লায়েন্ট এসছে এরকম, যে তারা বলছে, তার ছেলেটি এসে বলছে যে ম্যাডাম আমার ওয়াইফের পজিটিভনেস এতটাই চূড়ান্ত, আমার বাবা মার সঙ্গে আমাকে সে কথা বলতে দেয় না। সে বলে তুমি শুধু আমার। সে আমার ফ্যামিলির কোনো গ্যাদারিং এ যেতে দেয় না, বিকজ সে আমাকে বলে তুমি শুধু আমার। মানে পজিটিভনেসটা ভাব যে কতটা একটা মেন্টাল ডিসঅর্ডারে গিয়ে পৌঁছেছে। সুতরাং এই পজিটিভনেসটা কিন্তু আপনাদের একটু থামাতে হবে যদি আপনাদের মনে এরকম থাকে। ভালোবাসুন, আমি আবার বলবো, ওই যে অপোজিট সেক্সের ওখানে গিয়ে আমি বললাম যে ট্রাস্টটা ভীষণ ইম্পর্টেন্ট। পজিটিভ হন, কিন্তু ওভার পজিটিভ হবেন না। কোনো কিছু ওভার জিনিসটাই কিন্তু খুব খারাপ। অবশ্যই। আর কোনো একটা কথা আছে যে যদি তুমি সম্ভবত কোনো কোট, কার কথা ঠিক মনে নেই, যে যদি তুমি কাউকে ভালোবাসো তাকে ছেড়ে দাও, সে যদি ফিরে আসে তাহলে বুঝবে যে সে তোমার উপর ডেডিকেটেড। একদম। এই ছেড়ে দেয়া, একদম। এই দেয়াটা একটা খুবই ইম্পর্টেন্ট, কারণ যদি আমরা কাউকে এরকম কিছুটা কুক্ষিগত করে রাখি, তাহলে আমরা শিওর থাকতে পারি না যে সে আসলে আমাকে চুজ করছে নাকি বাধ্য হয়ে এখানে আছে। কিন্তু যদি তাকে আমরা ফ্রিডম দিই, তাকে আমরা যদি কিছুটা লিবারেশন দিই, তখন আমরা জানতে পারবো যে তাহলে আমাদের সত্যিই তাদের কাছে গুরুত্ব অতটাই আছে। একদম। একদম। মানে এটা তো সত্যি কথা যে আমি যদি মানে আমি যদি তাকে ছেড়ে দিই, আমার যদি ভালোবাসাতে জোর থাকে, যদি সে আপনাকে রেসপেক্ট করে, সে যদি আপনাকে ভালোবাসে সত্যি, তাহলে দেখবেন ওই স্বাধীনতা দিলেও কিন্তু সে কোনো ভুল কাজ করবে না। কিন্তু যদি আপনার ভালোবাসার মধ্যে কোনো রকমের ফাঁক থাকে, তাহলে কিন্তু সে অনেক কিছুই করবে। কারণ দেখুন, মানুষের চরিত্র, মানুষের মন আপনিও জানেন না। কিছু কিছু মানুষ কিন্তু ভীষণ গোয়ার হয়, তারা একরোখা হয়। আপনি তাদেরকে আটকাতে চাইবেন, সে কিন্তু আপনার ওখান থেকে বেরিয়ে যেতে চাইবে। সুতরাং সেই সব মানুষগুলোকে কিন্তু কখনোই পজিটিভনেসে বাঁধনে বাঁধার চেষ্টা করবেন না। ঠিকই। এরপরে আমরা আরেকটা মিঠে চলে যাই, সেটা আমার মনে হয় আমি সব থেকে বেশি দেখেছি, মানে মিডিয়ায় হোক, গল্পের বইতে হোক,
রিয়েল লাইফে হোক আমার ক্লায়েন্টের সঙ্গে হোক অনেকটা বেশি দেখেছি। সেটা হচ্ছে একটা বিশাল চূড়ান্ত বিশ্বাস যে আমি ভালোবাসা দিয়ে ওকে চেঞ্জ করে ফেলবো। যে সে পুরো একরকম, কিন্তু আমি যেহেতু তার লাইফ এসেছি তাকে আমি পুরো ভাস্করের মতো পুরো পুরো পাথর কেটে কিংবা পুরো কুমোরের মতো চাকা ঘুরিয়ে পুরো একটা পারফেক্ট শেপে এনে তাকে পুরো মানুষ করে তুলবো, তাকে পুরো পাল্টে দেবো। তো এই নিয়ে একটু বলো। আম, এটা কখনোই হয় না যে আমি ভালোবাসা দিয়ে তাকে পরিবর্তন করে দেবো। হ্যাঁ, ভালোবাসা দিয়ে পরিবর্তন করা যায়, সেটা অন্যরকম ভাবে। ভালোবাসাতে তুই যেটা বললি যে মানে আমি পুরো চেঞ্জ করতে পারবো, সেরকম হয় না। যদি সেই মানুষটা, যেই মানুষটাকে আপনি চেঞ্জ করতে চাইছেন, সে যদি ফিল করে যে হ্যাঁ তার চেঞ্জ হওয়া উচিত, তাহলেই সে কিন্তু চেঞ্জ হবে। ভালোবাসা অনেকটা, ঠিকই বলেছিস, মানে কিছুটা ক্ষেত্রে ভালোবাসা অন্য রকমের কাজ করে। ভালোবাসা দিয়ে কিন্তু কোনো দেখবি, অনেক সময় আমরা দেখেছি যে যেই ছেলেটি একটা বেকার ছেলে একটা মেয়েকে ভালোবাসলো, মেয়েটা তাকে বোঝালো, ভালোবাসা দিল, দিয়ে আস্তে আস্তে তার প্রতি একটা চেঞ্জেস এসে তাকে কিন্তু সংসারী করে দিল। এটাই হয়তো বলে যে ভালোবাসা দিয়ে চেঞ্জ করা যায়। কিন্তু যদি সেই ছেলেটা না চাইতো যে চেঞ্জ হতে, তাহলে কি সে চেঞ্জ করতে পারতো? করতে পারতো না। তার মানে যেটা বুঝলাম যে রিলেশনশিপে থেকে বা সাপোর্ট, একজনকে ইন্সপায়ার করা যায়, সাপোর্ট করা যায় যাতে সে চেঞ্জ হতে পারে, কিন্তু তাকে একদম আমরা মোল্ড করে চেঞ্জ করতে পারি না। না। যদি মোল্ড করে আপনার চেঞ্জ হয়, তাহলে সেটা কিন্তু আপনি ফোর্সলি চেঞ্জ করছেন। দেখবেন, আপনি কোনো একটা ছেলেকে বললেন, তার সঙ্গে আপনি বিয়ে করলেন, বিয়ে করার পর তাকে বললেন তুমি কিন্তু আড্ডা দিতে যাবে না, তুমি কিন্তু বাড়িতে থাকবে। আপনি কি জানেন সে অফিস থেকে 0.5 ঘন্টা আগে বেরিয়ে সে আড্ডা দিতে চলে গেছে? আপনাকে তো সে মিথ্যে কথা বলবে এসে যে হ্যাঁ আমি অফিস থেকেই এসেছি। তাহলে আপনি তাকে কি চেঞ্জ করতে পারলেন? জোর করে কখনো কোনো চেঞ্জ হয় না। আমি ওই যে আবার আবার একটার সঙ্গে একটা রিলেটেড রিলেশনশিপে না, একটার সঙ্গে না একটা মানে তুই একটা জিনিস দেখবি, ওই কখনো পুঁথির মালা পড়েছিস, মানে একটা একটা করে পুঁথি ঢুকিয়ে যে মালাটা তৈরি হয়, রিলেশনশিপ কিন্তু ওই একটা, দুটো জিনিসের ওপর কিন্তু রিলেশনশিপ দাঁড়িয়ে আছে। এক হচ্ছে ট্রাস্ট, তাকে ট্রাস্ট করতে হবে। আর দুই, তাকে স্বাধীনতা দিতে হবে। স্বাধীনতা মানে আমি এটা বলছি না যে দেখ সে যা ইচ্ছা তাই করতে পারে, কিন্তু স্বাধীনতা তাকে যদি আপনি না দেন, এই যে মানে চেঞ্জ করার কথা, মানে বদলে দেব। দেখবে একটা মিথ আছে, কখনো স্বামী স্ত্রীর মধ্যে যখন বিয়ের পরে ঝামেলা হয়, ফ্যামিলির লোকেরা বলে একটা সন্তান আসলে ব্যাপারটা চেঞ্জ হয়ে যাবে। মানে একটা কোনো কিছু অবলম্বন আমি করলাম একটা সম্পর্ককে দাঁড় করাবার জন্য, তার মানে কি সম্পর্কের কোনো ভিত্তি রইলো না? কোনো কিছু এসে সেই সম্পর্কটাকে দাঁড় করাতে হবে। মানে এই ব্যাপারটাই কিন্তু চেঞ্জের ব্যাপার, যে আমি বিয়ে করে নিয়ে আসি, আমি ওকে চেঞ্জ করে দেবো। আরে না, অত সহজে চেঞ্জ হয় না কোনো মানুষ। চেঞ্জ হতে গেলে ভালোবাসা অবশ্যই লাগে, তুমি তাকে ইন্সপায়ার করতে পারো, তাকে তুমি পাশে থাকতে পারো, কিন্তু তুমি তাকে ফোর্সলি বলতে পারো না। এই নিয়ে একটা কথা মনে হলো যে লাস্টের পয়েন্টটা যে আমরা আলোচনা করলাম যে তোমার উপর আমার অধিকার, সেইটার সঙ্গেও কিছুটা রিলেটেড। যদি আমরা বাবা মার সঙ্গে টিনেজারদের রিলেশনশিপটা ধরি, সেখানে বাবা মা যতই টিনেজারদের উপর প্রভাব খাটাতে চাইবে তুমি এটা করবে না এইরকম যত করতে চাইবে, টিনেজাররা হয়তো তত বেশি আহ, বিরোধিতা করবে, তত হয়তো বেশি রেবেল হয়ে যাবে। আর এক্ষেত্রেও তাই, মানে এই পয়েন্টটার ক্ষেত্রেও তাই যে যত মা বাবা বাচ্চাদের, একদম ছোট বাচ্চাদের অবশ্যই ইনফ্লুয়েন্স বেশি করতে পারে, কিন্তু টিনেজারদের বা অ্যাডাল্ট, আর্লি অ্যাডাল্ট বাচ্চাদের, তাদের যদি বলে যে তুই এটা করবি না, তোকে আমরা এইরকম ভাবে মানুষ করেছি তাই তুই এরকম হবি, তাতে অনেক সময় হয় বাচ্চারা নিজের মতো স্পেস খোঁজার জন্য হয়তো সামনে কিছু না করলেও লুকিয়ে কিছুটা করে। তো এই একই যে ফর্মুলা বা একই ডায়নামিক্সটা কিন্তু রিলেশনশিপের ক্ষেত্রেও দেখা যাচ্ছে। একদম আরেকটা ব্যাপার মনে একদম। হলো যে অনেক ক্ষেত্রে আমাদের হয় যে একটা মানুষের তো অনেক রকম গুণ দোষ সব মিলিয়েই মানুষ। অনেক সময় হয় যে একজনের আরেকজনের এবিসিটা পছন্দ কিন্তু এক্স আই জেডটা পছন্দ নয়।
এবং তার মনে হয় যে তার তো এবিসিটা যখন পছন্দ তখন এক্স ওয়াই জেডটা পছন্দ নয়, তার বদলে পিকিউ আর হলে হয়। সে ভালোবাসা দিয়ে এক্স ওয়াই জেডটার বদলে পিকিউ আরটা আনবে, এবিসিটা ইন্ট্যাক্ট রাখবে, এক্স ওয়াই জেডটা বাদ দিয়ে পিকিউ আর আনবে, যেন সে একটা কোডিং করে কোনো একটা কিছু মানুষকে চেঞ্জ করছে। তো সেইটা হয় না। আর তুমি যেটা বললে যে ইন্সপায়ার করতে পারে বা মোটিভেট করতে পারে, সেক্ষেত্রে যদি একজনের মধ্যে অলরেডি যদি একটা এলিমেন্ট থেকে থাকে তাহলে সেইটা ফ্লারিশ করতে পারে। মানে তুমি যে বললে যে বিয়ের পরে সংসারী হয়ে যাওয়া বা দায়িত্ব নিতে পারা, সেটা ধরো কেউ দেরি করে ঘুম থেকে ওঠে, সকাল 10টা 11টার সময় ঘুম থেকে ওঠে, সে হয়তো রেগুলারে কাজ করতে গেলে ভুলে যায় বা এরকম কিছু, তারপর হয়তো সে চাকরি পেল, সে চাকরিতে গিয়ে দেখা গেল সে সকালবেলা 6টায় ঘুম থেকে উঠে চাকরিতে যাচ্ছে এবং সেখানকার সব কাজ সে ঠিকমতো করছে। তার মধ্যে সেই রেসপন্সিবল একটা বা আর্লি রাইজিং রেসপন্সিবল এই একটা এলিমেন্ট ছিল, সেটা সে চাকরিতে কাজে লাগাতে পেরেছে। এবার এরকমও লোকজনকে আমরা নিশ্চয়ই চিনি যারা হয়তো চাকরিতে ঢুকেও চাকরি ঠিক মতো কাজ করতে পারছে না বা সে অ্যাডাপ্ট করতে পারছে না বলে হয়তো তার প্রচুর হ্যাম্পার হচ্ছে। রিলেশনশিপের ক্ষেত্রে সেরকম অনেকটাই, যে কারোর মধ্যে হয়তো এই এলিমেন্টটা আছে যে সে পরে দায়িত্ব নিতে পারবে। যেরকম ধরো আমরা নর্মালি বিয়ের আগে যেরকম পরিবেশ থাকে, যেরকম ডায়নামিক্স থাকে, সেখানে হয়তো তারপরে যখন দায়িত্ব নেওয়ার প্রসঙ্গ আসে, যখন হয়তো চারপাশের অনেকের দায়িত্ব নিতে হয়, তখন অবশ্যই আমাদের অনেকটা আপডেট করতে হয়। কিন্তু আমাদের সেই যে দায়িত্ব নিতে পারবে সেটা একজন, সেটা সবসময় আগে থেকে বোঝা যায় না। সেটাই সিচুয়েশনে পড়লে কিছুটা বোঝা যায় এবং কিছুটা ইন্সপায়ার করে, কিছুটা মোটিভেট করে, কাউকে সাপোর্ট করে সেই দায়িত্ব সে যাতে ঠিকঠাক নিতে পারে, সেই স্পেসটা তার জন্য তৈরি করা যায়। হ্যাঁ, তুই যেটা বললি সেটা খুবই সত্যি কথা। ওই যে বললাম যে আপনি সম্পর্ককে যতটা বেশি বাঁধনে আটকাবেন, সম্পর্ক কিন্তু ওখান থেকে বেরোবার চেষ্টা করবে। কোনো মানুষকে বেশি বাধার মধ্যে আটকাবার চেষ্টা করবেন না। পজিটিভনেস, তারপর তুই যেই সবগুলো পয়েন্ট গুলো বললি, আমাদের আজকে যে ছটা পয়েন্ট নিয়ে আলোচনা হলো, সেই প্রতিটা পয়েন্টের মধ্যেই কিন্তু দেখ কোনো না কোনো জায়গায় কিন্তু বাধা আছে, মানে বন্ধনের একটা ব্যাপার আছে। বন্ধনের চাপ বা এক্সট্রিমনেস যখনই কোনো সম্পর্কে বেড়ে যাবে, তখনই কিন্তু সেই সম্পর্কের গিটটা আলগা হতে থাকবে। সে কিন্তু পরবর্তী মানে আপনার অপোজিটে যে মানুষটি আছে সে কিন্তু ওই বাঁধনটা খোলার চেষ্টা করবে। অবশ্যই। আজকে আমরা 5টা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, কিন্তু সত্যি বলতে আমার এইটা নিয়ে এখনই শেষ করতে ইচ্ছা করছে না। আরো কথা বলতে ইচ্ছা করছে, অনেক কিছু জানার আছে আমাদের এই টপিক থেকে। যদি আপনারা এই নিয়ে আরো জানতে ইচ্ছুক থাকেন, আরো রিলেশনশিপ নিয়ে নিয়ে আলোচনা করতে যদি ইচ্ছুক থাকেন, তাহলে অবশ্যই আমাদেরকে সেটা জানান। আমরা খুব চেষ্টা করব খুব তাড়াতাড়ি আপনাদের জন্য আরো একটা এপিসোডে আরো বেশ কিছু রিলেশনশিপ মিথ নিয়ে চলে আসার। তো আজকের আজ জন্য নমস্কার। এইটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, কালকের থেকে বেটার থাকুন।